যখন এটা আমরা দেখতে পেরেছি তখন তো স্বাক্ষরের টাইম হয়ে গেছে। এই অর্ডারকে তো আপনি আইন মানছেনই না। হ্যাঁ, এই আইন মেনেই কিন্তু আপনি নির্বাচনে গিয়েছিলেন। এই আইন দেখেন 13ই নভেম্বর। এই আইন যদি থাকে তাহলে আমরা ইলেকশনে পার্টিসিপেট করবো না বললেন না কেন তখন? দিন রাত পরিশ্রম করেছি আমরা ঐকমত্য কমিশনে, জাস্ট টু কাম টু এ কনক্লুশন। আরও ইন্টারেস্টিং, গণভোটের প্রস্তাবকারী কিন্তু বিএনপি। রাজপথে যেতে তো কারো খুশিতে যায় না, তো কেউ রাজপথে এত বড় প্রতারণার আশ্রয় নিচ্ছেন, আমরা বলতে হবে না জনগণকে? এটা সংসদেও তো জনগণ শুনছে, এটা সরাসরি হচ্ছে। সংসদে জনগণ শুনলে যারা পার্টিসিপেট করছেন আর রাজপথে যারা প্রতিবাদে অংশগ্রহণ করছেন তারা তো আর সবাই গিয়ে তো আর সংসদে কথা বলতে পারবে না। আচ্ছা আচ্ছা, এটা তো একটা নর্মস, এটা একটা কালচার। আপনি ভিতরেও প্রতিবাদ করতে পারবেন, বাইরেও প্রতিবাদ করতে পারবেন। আমার তো ধারণা জনগণ চিট হচ্ছে বলে ফিল করে, এটা আপনি গ্রামে গেলেও দেখতে পাবেন। এবং আমার ধারণা স্বয়ং বিএনপির মধ্যে বিরাট এক অংশ আছে যারা নিজেরা সরকারের এই কর্মকাণ্ড বিরক্ত বোধ করছে। আপনি ফেসবুক খুলে দেখতে পাবেন। আমার বন্ধুদের অর্গানাইজেশনের মধ্যে ফ্রি থিঙ্কিং লোক আছে, ক্রিয়েটিভ লোক আছে, এডুকেটেড পিপল আছে। আমি তাদেরকে অনলাইনে তাদের রিয়াকশন দেখে দেখতে পাচ্ছি সাংঘাতিক রকম বিরক্তি প্রকাশ করছে। ইয়াংদের মধ্যে বেশি। করে কি এগুলো? বলেছিল কি আর করে কি? কি কমিটমেন্ট ছিল আর কি কাজ করছে? বিএনপি তো সংসদে বলছে যে আমরা ধারণ করি এবং পুঙ্খানুপুঙ্খ আমরা বাস্তবায়ন করবো জুলাই সনদের। তাদের লোক বিশ্বাস করে এটা? একজন তাদের সংসদ সদস্য একটা দ্বিমত পোষণ করে ডিসেন্টিং নোট দিয়েছে, আমি নামটা বলতে চাচ্ছি না। গুম যে আইনটা তারা রিপিল করে দিচ্ছেন, মানবাধিকার যে আইনটা রিপিল করে দিচ্ছেন, এটা যেন রিপিল করা না হয় এই মর্মে বিএনপির একজন সংসদ সদস্য লিখিত ডিসেন্টিং দিয়েছেন। আপনি বুঝতে পারেন কি লেভেলে এটা গেলে পরে বিশেষ কমিটির বিএনপি থেকে মনোনীত একজন সদস্য এত বিরক্ত হয়ে ডিসেন্টিং দিতে পারেন। তো এই পর্যায়ে ওনাদেরকে যে আমরা যে কথাটা বলছি তাতে আমাদের চেয়ে ওনাদের মঙ্গল বেশি হবে শুনলে, কিন্তু শুনতে চাচ্ছে না। আমার লানের ফ্রেন্ড বললেন তো রেফারেন্ডামের কোনো প্রয়োজন ছিল না, তাহলে তখন প্রস্তাব করেছেন কেন? তখন কি আপনার দল না বুঝে প্রস্তাব করেছিল? আপনারাই তো প্রস্তাব করেছেন রেফারেন্ডাম। এখন যদি বলেন প্রয়োজন ছিল না, 5 কোটি লোকের ভোট নেওয়ার পরে যদি আমরা বলি প্রয়োজন ছিল না, তাহলে এভাবে নিজের মতো করে যখন প্রয়োজন তখন বলবো করেন, যখন প্রয়োজন নাই তখন বলবো এটা দরকার ছিল না। আর উনি যে প্রতারণার দলিল বলেন, কি প্রতারণা তিনি করেছেন তার একটা ডকুমেন্ট দেখাই আমি আপনাকে। কিছু কিছু জায়গায় এখানে একটা নোট দেখতে পাবেন। নোটটা কি? অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতো ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এই জিনিসটা আমাদেরকে যখন স্বাক্ষরের জন্য পাঠানো হয় তখন এই জিনিসটা লেখা ছিল না। যেটা কে লিখছে বলছি, আমি সেটাই বলবো আপনাকে, ডিসক্লোজ করার জন্য তো আমি ইস্যু তুলেছি। ছিল না, আমাদের কাছে সেই কপি এখনও সংরক্ষিত আছে। আমি এই পাশ থেকে রিপ্রেজেন্টেটিভ ছিলাম, আমাদের আরও 2জন সিনিয়র লিডার ছিল, সেই কপি আমরা রেখেছি, স্ক্যান কপিও রেখেছি, অরিজিনাল কপিও রেখেছি। এটা আসলো কি করে? যখন স্বাক্ষর করার জন্য সকালবেলা আমাদেরকে প্রাথমিকভাবে ডাকা হলো, প্রধান উপদেষ্টার এখানে স্টেজে আসার আগে ভিতরে কিন্তু ডাকা হয়েছে, ওখানে গিয়ে দেখা গেল এই জিনিসটা এখানে অ্যাড করা। তাহলে আমাদেরকে যে গতকালকে যে কপিতে দেওয়া হয়েছে, যেটার মধ্যে আমাদের স্বাক্ষর দিয়ে জমা দিতে বলা হয়েছে, সকালবেলা যেটি নাই, এটি কোথা থেকে আসলো? আমরা চার্জ করলাম ঐকমত্য কমিশনের, তখন যে কিভাবে হলো বলেন, আপনারা যে করেছেন। হ্যাঁ, আলিয়াসকে আমরা খবর চাইলাম, আমরা জানতে চাইলাম, বলেন এই কথাটা কি করে অ্যাড হলো, কোথা থেকে আসলো? এটা পাতায় পাতায় দেখবেন এই নোটটা লেখা আছে। অসহায়ের মতো জবাব দিয়ে বললেন, আজকে ওয়ান অফ দি ইনফ্লুয়েন্সিয়াল লোক যিনি ছিলেন তিনি ওই দিন সন্ধ্যায় ঐকমত্য কমিশনের পার্লামেন্টের ভিতরের অফিসে গিয়ে অনেকটা জবরদস্তি করেই এই নোট লিখিয়েছেন নিজের হাতে। এটা এখন বলতাম আমরা এখানে না, তাহলে আপনারা জামাত ইসলামী এটা জানার পরও সই করলো কেন? তখন তো সইয়ের টাইম হয়ে গেছে। যখন এটা আমরা দেখতে পেরেছি তখন তো স্বাক্ষরের টাইম হয়ে গেছে। আপনারা জামাত ইসলামী এটা মেনে নিয়েছে? এই জায়গাটা না, এটা মেনে নিয়ে নেই। স্বাক্ষর করা মানে এই জায়গায় হলো না,
এটা আপনি ভিন্ন তর্ক করছেন। আচ্ছা আমি আপনাকে একটা তথ্য দিচ্ছি, এটা আচ্ছা, আচ্ছা। ইনভেস্টিগেট করবেন। আচ্ছা, আচ্ছা। আমরা এখনো গতকালকে দেখবেন হাসনাত আব্দুল্লাহ পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে এ কথা, এবং হাসনাত আব্দুল্লাহ বলেছে এই ঘটনাটার আমরা একটা ইনকোয়ারি চাই। হাউ ইট ওয়াজ ইন্ট্রোডিউসড, এখানে কিভাবে ইন্ট্রোডিউসড হলো, এইটা কি এই যে 33 জন সংসদ যারা তালিকা মানে স্বাক্ষর করেছেন, এই 33 জনকে এটা জানতেন? 33টা রাজনৈতিক দলকে এটা জানতেন? না স্বাক্ষর করার আগে স্বাক্ষরের দিনে 33টা রাজনৈতিক দলের সাথে কি এই ব্যাপারে কোনো আলোচনা হয়েছে? না, আমার এবং বক্তব্য আমাদের হচ্ছে কাছে যে আপনার জামাত বক্তব্য ইসলাম- পরে আগে শুনে নেন। আচ্ছা আমি আপনার মাধ্যমে বলতে চাই হাসনাত আব্দুল্লাহর সঙ্গে তাল মিলিয়ে দিস ইস্যু শুড বি ইনভেস্টিগেটেড। সিসিটিভি ক্যামেরাটা দেখবেন, ওই সময়ে ঐকমত্য কমিশনে আগের দিন সন্ধ্যায় কারা যাওয়া আসা করেছে, ওই মিটিংয়ে কারা পার্টিসিপেট করেছে, কারা এটা বাধ্য করেছে, পরের দিন সকালবেলা এইটাও একটা কারণ ছিল এনসিপির যে তারা পরের দিন সকালবেলা যে স্বাক্ষর করেনি। এই জিনিসগুলো এখন আমরা তো চেয়েছিলাম ঠিক আছে এগুলো সহ তো রেজলিউশন হয়ে গেছে, এই নোটটা সহ তো রেজলিউশন হয়ে গেছে, এইটা নোটটা সহজে রেজলিউশন হয়েছে, এইটা মানলেও তো অসুবিধা নাই। এই নোটটা যেখানে যেখানে আছে এই নোটটা সহজে সিদ্ধান্ত হয়েছে, সেটা মানলেও তো অসুবিধা নাই। তো সেটাও তো মানতে চান না। কি বলেন কি জানেন, আমার লার্নিং ফ্রেন্ড বলতেছেন না যে আমরা প্রস্তাবনাকে মনে করতেছি আইন, আসলে সংসদে উপস্থাপন করতে হবে। আচ্ছা, আমরা আইন আর প্রস্তাবনা কাকে বলে এতটুকু পার্থক্য তো আমরা বুঝি, কোনটা আইন কোনটা প্রস্তাবনা, কোনটা কনসেনসাস কোনটা পলিটিক্যাল কনসেনসাস। কনসেনসাস হইতে পারে, কিন্তু আইন করতে গেলে তো পার্লামেন্টে আপনাকে ই করতে হবে। কেন এটাকে আপনি ওই গেজেটটাকে আপনি আইন মনে করেন না? গেজেট রাষ্ট্রপতির রাষ্ট্রপতির কাছে কিন্তু আপনি- সংসদে তো এটাকে ই করতে হবে তো। কি করতে হবে? কেন? গেজেটটা নো গেজেটটা নেভার, দিস ইজ অর্ডার। এই অর্ডারকে তো আপনি আইন মানছেনই না। হ্যাঁ, এই আইন মেনেই কিন্তু আপনি নির্বাচনে গিয়েছিলেন। এই আইন দেখেন 13ই নভেম্বর, নির্বাচন তো হয়েছে পরের বছরের 12ই ফেব্রুয়ারি। তা আইন যে 13ই নভেম্বর হয়েছে, এই 3 মাস কই ছিলেন আপনি? 3 মাস বলেন নাই যে আইন মানি না? এখন যে কথা বলছেন যে রাষ্ট্রপতি অশ্বডিম্ব পেরেছে, তো 3 মাসে অষ্টডিম্ব দেখেন নাই আপনি? তখন বললেন না যে আইন মানি না, এই আইনের অধীনে আমরা ইলেকশনে যাব না, এই আইন যদি থাকে তাহলে আমরা ইলেকশনে পার্টিসিপেট করবো না, বললেন না কেন তখন? এখন ইলেকশন হয়ে যাওয়ার পরে অশ্বডিম্ব স্বর্ণডিম্ব হয়ে গেছে। এই যে একটা আচরণ, এই আচরণের কারণে আমরা বিরক্ত, জেনজিরা বিরক্ত। রুট লেভেলে আমি বলবো, এখন যদি এটা সার্ভে করেন যে এই আচরণে বিরক্ত প্রকাশ করার জন্য একটা সার্ভে করেন, আপনি টেলিভিশন দেন একটা, কিংবা অনলাইনে একটা সার্ভে করেন, অথবা বাস্তব ফিল্ডে একটা সার্ভে করেন, এবার বুঝবেন। আপনারা তো সার্ভে করবেন না, এখন করতে পারবেন না। আমি জানি না আপনাদের এই স্বাধীনতা আছে কিনা, কতটুকু স্বাধীনতা এক্সারসাইজ করতে পারেন। আজকে এক জায়গায় গিয়েছিলাম, সাংবাদিকরা অভিযোগ করেছে তারা রুট লেভেলের সাংবাদিকরা স্বাধীনতা এক্সারসাইজ করতে পারেন না, কোনটা যাবে, কোন শব্দ যাবে, কোন শব্দ যাবে না, এগুলো এখানে বসে সেন্সর করেন। এই লাইন শুরু হয়ে গেছে, আমরা শুনে আসছি এক জায়গায়। না, এরকম এখনো শুরু হয়েছে, এটা মনে হয় না। রিপোর্টাররা বলেছেন, এটা আপনারা হিসাব করবেন। তো সেই সার্ভেটা আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আপনাকে তো ওয়ান অফ দি এস্টাবলিশড আউটলেট, একটা ইন্ডিপেন্ডেন্ট সার্ভে করেন তো, যে সরকার যে পলিসিটা নিয়ে বিতর্ক ডেভেলপ করছে, অতীতের কথা বর্তমান কথায় মানুষ বিরক্ত নাকি সন্তুষ্ট? যে ধরনের একটা সেটেলমেন্ট করে নির্বাচন ব্যবস্থায় সকলেই রাজি হয়ে ইলেকশনে গেল, এই জিনিসটাকে একটা ডান জিনিসকে আপনি আনডান করতে গেলেন কেন? যখনই আপনি একটা ডান জিনিসকে আনডান করতে যাবেন, তখন তো একটা কনফিউশন ক্রিয়েট হবে। জুলাই সনদের পক্ষে বলেন কিংবা অভ্যুত্থানের পক্ষে বলেন, যারা এখন বিতর্ক করছেন সবই তো অভ্যুত্থানের পক্ষে, এখানে তো বিপক্ষে কেউ নেই। কেউ না, এখানে তো বিএনপি অভ্যুত্থানের বিপক্ষের কোনো শক্তি নন, জামাত কোনো বিপক্ষের শক্তি নন, এনসিপি কোনো বিপক্ষের শক্তি নন। আরও যারা ইন্ডিপেন্ডেন্ট সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, তারাও কেউ অভ্যুত্থানের স্পিরিটের বাইরে নয়। এখন যে বিতর্কটা হচ্ছে এই বিতর্ক তো আগেই হয়েছে একবার। আমার মনে আছে আপনারা অনেক আমাদেরকে ডেকেছেন, টেলিভিশনে অনেক টক শো হয়েছে, আমি পার্টিসিপেট করেছি, নিশ্চয়ই আমার সিনিয়র ব্রাদারও কোনো না কোনো ফরম্যাটে পার্টিসিপেট করেছেন, করে আমরা একটা জিনিসকে সেটেল করেছিলাম। কি সেটেল? পোস্ট ইলেকশন কি হবে। এখন যে জিনিসটা হচ্ছে, এটা তো প্রি ইলেকশনেই ডিটারমিন হয়েছে, শুধু ডিটারমিনই হয় নাই, লিখিত আকারে হয়েছে, সেটা মেনে নিলে তো হয়ে গেল, এটাই তো সমাধান। এখন আপনি যদি এসে আবার নতুন করে আলোচনা শুরু করেন, তাহলে অতীতের আলোচনাগুলো তো লেখা আছে, এখানে পরিবর্তন আনতে হবে না। আর এখানে যখন আপনি পরিবর্তন আনতে যাবেন,
যারা এটা স্বাক্ষর করেছে তারা আহত হবে না? এই যে পিছনে তালিকা দেওয়া আছে কারা স্বাক্ষর করেছে, স্বাক্ষর করেছে 33টা দল জাতিসংসদের সামনে বসে বসে স্বাক্ষর করেছে। এটা একটা বিরাট ইভেন্ট আকারে দেখানো হয়েছে তখন, শুধু বাংলাদেশের জন্য নয়। এই সমস্ত সিচুয়েশন হয় পৃথিবীতে যে সমস্ত জায়গায়, সব দেশের জন্যই এটাকে একটা মডেল হিসেবে উপস্থাপন করা হয়েছে তখন, যে এইভাবে আমরা একমত হতে পারি। কিছু দ্বিমত থাকা সত্ত্বেও আমরা এখানে এগ্রি করেছি। 21 নম্বর সিরিয়ালে ছিল বিএনপি, জামাত ইসলামী ছিল 22 নম্বর সিরিয়ালে। তো সকলেই স্বাক্ষর আমরা করলাম। এখন আমি একটু সারপ্রাইজডই হই, যদিও আমাদের জ্ঞান বুদ্ধি এত বেশি না, সরকার যারা চালান তাদের জ্ঞান বুদ্ধি তো অনেক, নিশ্চয়ই অনেক ভার্সেটাইল পিপল আর দেয়ার। বাট হাওয়েভার আমার পরামর্শটা থাকবে, আমি যেহেতু জামাত ইসলামীর পক্ষ থেকে দিন রাত পরিশ্রম করেছি আমরা ঐকমত্য কমিশনে, জাস্ট টু কাম টু এ কনক্লুশন। আরও ইন্টারেস্টিং, গণভোটের প্রস্তাবকারী কিন্তু বিএনপি, গণভোটের প্রস্তাবকারী কিন্তু অন্য কোনো দল না। এবং এই যে গণভোটের প্রস্তাবটা এসেছিলেন একজন বর্তমান সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী, যিনি বিএনপিকে রিপ্রেজেন্ট করছিলেন ওই মিটিংয়ে, খুব ইফেক্টিভলি করেছেন, অনেক পরিশ্রম করেছেন, দিনে রাতে 24 ঘন্টা খেটে খুটে। আরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক, ইসমাইল জবিউল্লাহ সাহেব এবং মাঝে মাঝে প্রফেসর বোরহান ঢাকা বিশ্ববিদ্যালয়। আসিফ নজরুলের কথা বলছেন? না, আমি বলছি জনাব সালাউদ্দিন আহমেদ এটা লিড করেছেন। সাথে মাঝে মাঝে আমি দেখতাম ঐকমত্য কমিশনে ডক্টর বোরহান সাহেব এবং ইসমাইল জবিউল্লাহ সাহেব সবসময় থাকতেন। তার মানে আমরা ধরে নিচ্ছি এটি বিএনপির রিপ্রেজেন্টেটিভ। তো তারা যে প্রস্তাবটা করেছেন সেটা তো বিএনপিরই কথা হওয়া উচিত। আমরা যে প্রস্তাবগুলো তখন করেছি সেগুলো জামাতেরই কথা হওয়া উচিত। সেই কথা তো এখানে লেখা হয়েছে।